প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তৃতীয় পর্ব সিভিলের সার্ভিং ওয়ান তৃতীয় চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এর আগে আমরা প্রথম অধ্যায় সংজ্ঞা, উদ্দেশ্য, প্রকারভেদ, দ্বিতীয় অধ্যায়ে আমরা মূলনীতি এবং সুঠাম অসুঠাম ত্রিভুজ নিয়ে কথা বলেছি। এইবার তৃতীয় অধ্যায়ে শিকল জরিপে ব্যবহৃত মুখ্য যন্ত্রপাতি অর্থাৎ প্রধান যে সমস্ত যন্ত্রপাতি লাগে সেগুলা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা আমার এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করেছ। শিকল জরিপের আজকে 12/8/21 তারিখ সার্ভিং ওয়ান, এটা কোর্স নাম্বার 66432 থার্ড সেমিস্টার সিভিল টেকনোলজি, চ্যাপ্টার 3 ইনস্ট্রুমেন্ট ইউজড ইন সেইন সার্ভে। আর উপস্থাপনায় আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো শিকল জরিপে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার মধ্যে প্রধান হইল দূরত্ব মাপার যন্ত্রপাতি। দূরত্ব আমরা মাপি শিকল দিয়ে আর ফিতা দিয়ে। আমরা এই শিকলের প্রকারভেদ আমরা পরবর্তীতে এখনই আলোচনা করব। স্টেশন চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় রেঞ্জিং রড, রেঞ্জিং পোল, অফসেট রড, তারপরে লেদ, হোয়াইটস, অ্যারো, কাঠের খুঁটি, বাঁশের খুঁটি ইত্যাদি। সমকোণ সংস্থাপনের জন্য ক্রস টাপ এবং অপটিক্যাল স্কোয়ার, প্রিজম স্কোয়ার ইত্যাদি ব্যবহার করা হয়। আর ঢালের কোণ মাপার জন্য ক্লিনোমিটার এবং বক্স এক্সটেন্ড ব্যবহার করা হয়। মাঠের তথ্য লেখার জন্য জরিপ লিপি লাগে এবং পেন্সিল লাগে। আর অন্যান্য সরঞ্জামের মধ্যে ওলন, চক, কুঠার, কাঠের হাতুড়ি, চাকু, রশি, তার কাটা, ধাতব হাতুড়ি, দা, খুন্তা, কুড়াল, এগুলো সবই আমাদের সাথে লাগে। যেহেতু বনাঞ্চলে অথবা উঁচু আইলের ভিতরে শিকল টানতে গেলে সেটাকে কেটে একটু নামাই দিতে হয় অথবা পরিষ্কার করতে হয়। এই জন্য দা, খুন্তা, কুড়াল, শাবল এগুলোও আমাদের শিকল জরিপে করতে গেলে লাগে। এখন আমরা শিকলের কথায় আসি। শিকল মেইনলি 3 প্রকার: গান্টার শিকল, স্থপতির শিকল, আর একটা মিটার শিকল। স্টিল ব্যান্ড নামে শিকলের মধ্যে আরও একটা নাম আছে, তো এটার ব্যবহার আমরা করি না আমাদের সার্ভে শপে। তোমরা গান্টার শিকল, ইঞ্জিনিয়ারিং শিকল আর মিটার শিকল, এই 3টা শিকল দেখতে পারবে। আমরা এই 3টা শিকল একটু সংক্ষিপ্ত বর্ণনা করি। গান্টার শিকল সেটা 66 ফিট লম্বা। আশা করি তোমরা বাংলায় লেখা যে কোনো প্রকাশনীর একটা বই সংগ্রহ করেছ। বইতে দেখো শিকল, গান্টার শিকল এটা লম্বা হইল 66 ফিট, আর ইঞ্জিনিয়ারিং শিকল লম্বা 100 ফিট। এখন গান্টার শিকলকে সমান 100 ভাগে ভাগ করলে তোমার 1 ভাগকে 1 লিঙ্ক বলে। এই 1 লিঙ্ক মানে কত? 0.66 ফিট। 100 ফিটে 100 দিয়ে ভাগ করলে তোমার 0.66 ফুট। আবার ইঞ্জিনিয়ারিং শিকলকেও যদি তুমি 100 দিয়ে ভাগ করো, 100টা টুকরায় বিভক্ত করো, তাহলে সেখানে হবে 1 লিঙ্ক মানে 1 ফিট। তাহলে ইঞ্জিনিয়ারিং শিকল এবং গান্টার শিকলের মূল পার্থক্য লম্বা এবং লিঙ্কে, অর্থাৎ যতগুলা টুকরা ওই প্রত্যেকটা টুকরাকে বলা হয় লিঙ্ক। তো গান্টার শিকলে 1 লিঙ্ক হলো 0.66 ফিট, আর ইঞ্জিনিয়ারিং শিকলে 1 লিঙ্ক মানে 1 ফিট। এখন ইঞ্জিনিয়ারিং শিকল ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করা হয়, আর গান্টার শিকল হলো যারা সার্ভেয়ার, ল্যান্ড সার্ভে করে, জমি মাপে, অর্থাৎ কিস্তোয়ার জরিপ করে মাঠে। তো ক্যাডাস্ট্রাল সার্ভে মেইন যন্ত্র এখন হইল তোমার গান্টার শিকল। গান্টার শিকল দিয়ে মাপলে ক্ষেত্রফল তো মূলত মাপি আমরা, সেটা শতাংশে, অর্থাৎ ডেসিমাল। শতাংশ মানে ডেসিমাল। এই যে 1 শতাংশ সমান 435.6। 1 শতাংশ
আমার হলো 435.6 বর্গ ফুট বর্গ। তাহলে শতাংশে যদি তুমি জমির মাপ চাও তাহলে গান্টার শিকল দিয়ে মাপতে হবে। গান্টার শিকল দিয়ে মাপলে সরাসরি আমরা জমির মাপ শতাংশে খুঁজে পাবো, মানে বের করতে পারবো। এখন এই শতাংশে পাবো, তার মানে শতাংশ থেকে আমরা এটা একরে পাবো। হ্যাঁ, সেটাকে আমরা কাঠা বিঘা এগুলোতে রূপান্তর করতে পারবো। তা আমি আগেই বলেছি একটা শিকল মোটামুটি 100 ভাগে বিভক্ত। শিকলের হাতলটা এরকম হাতে ধরা যায়, এরকম কানের মতো। আবার এইখানে রিং এরকম, মাঝখানে একটা গোল্ডিং থেকে আবার এরকম, মাঝখানে একটা গোল্ডিং থেকে আবার একটা এরকম, মাঝখানে গোল থাকে এইরকম চাই। তাহলে এই যে এইটা প্রত্যেকটাই এক একটা লিঙ্ক, এলআই এনকে সংজ্ঞা আসতে পারে। লিঙ্ক কাকে বলে? লিঙ্ক হইল একটা ইঞ্জিনিয়ারিং শিকলকে বা একটা গান্টার শিকলকে 100 ভাগে ভাগ করলে যে একটা ভাগ, ওই একটা ভাগকে বলা হয় লিঙ্ক। তাহলে লিঙ্ক হলো এই গোল্ডিংয়ের মাঝখান থেকে এই গোল্ডিংয়ের মাঝখান পর্যন্ত এই লিঙ্ক। এটা গান্টার শিকলের 0.66 ফিট আর ইঞ্জিনিয়ারিং শিকলের 1 ফিট। তাহলে ইঞ্জিনিয়ারিং শিকলের যেটা 1 ফিট, কারণ হলো এটা 100 ফিট, এটা লম্বা কত ফিট? 100 ফিট। আর গান্টার শিকল লম্বা কত? 66 ফিট। তাহলে 66 যদি 100 ভাগ করো 0.66 ফিট, আর 100 দিয়ে ভাগ করলে 1 ফিট। তাহলে এটা হলো লিঙ্ক। এখন আর একটা টার্ম আছে এই শিকলের মধ্যে, ফুলি বা ট্যাগ। এটাও একমাত্র প্রশ্ন আসে যে ফুলি বা ট্যাগ কি? এই ফুলি, এটা ইংরেজিতে হলো ট্যাগ, ট্যাগ। এই ফুলি বা ট্যাগ এই 10 লিঙ্ক পরে পরে, এই যে লিঙ্ক আঁকতেছি আমরা, এরকম 10 লিঙ্ক পরে পরে 1 2 3 4 5 এরকম 10 লিঙ্ক পরে পরে এরকম ট্যাগ লাগানো থাকে। ফুলি 10 ফিট পরে যেটা লাগানো থাকে এটা হলো একটা এরকম একটা। আবার এটা হলো 10 ফিটের, মানে 10 লিঙ্ক পরে পরে লাগানো, 10 লিঙ্ক পরে লাগানো। এটা আবার যেটা মাথা এরকম 2 ভাগ করা, এটা হলো 20 লিঙ্ক। হ্যাঁ, তাহলে 20 আর 80 লিঙ্কের একটা একই জিনিস। আবার 10 আর 90 লিঙ্ক, এটাও একই জিনিস। অর্থাৎ 100 দিক থেকে 10 দূরে থাকবে হলো এটা, অর্থাৎ 90 লিঙ্কে। আর 0 থেকে 10 দূরে থাকবে, তার মানে 10 লিঙ্কে। এরকম যেটা 20-এ 3 মাথা, এরকম মাথা যদি 3টা থাকে এরকম 80 করে, এরকম এইরকম থাকলে এটা হবে হলো 30 লিঙ্ক। আর একটা হলো কত? 70 লিঙ্ক। এখন এরকম মাথা যদি 4টা থাকে আর তাহলে হবে 60 আর 40। আর একদম মাথা যদি 5-এর মতো লাভের মতো থাকে তাহলে ওটা হলো মাঝামাঝি 50 লিঙ্কে বরাবর থাকে। আমরা বই দেখে ইঞ্জিনিয়ারিং শিকল এবং গান্টার শিকলের ছবি আঁকা শিখব, এবং লিঙ্ক কাকে বলে এবং ফুলি কাকে বলে এই জিনিসটা বোঝার চেষ্টা করব। 10 লিঙ্ক পরে এরকম এরকম জায়গায় এসে এরকম ফুলি লাগানো, এইটাকে বলা হয় ফুলি বা ট্যাগ। ফুলি বা ট্যাগ, বুঝতে পারছো তোমরা? তাহলে ফুলি 10 লিঙ্ক এবং 90 লিঙ্কে থাকে এক মাথাওয়ালা, এরকম। আবার 20 লিঙ্ক এবং 80 লিঙ্ক যেটা, ওটাতে থাকে 2 মাথাওয়ালা। 30 এবং 70-এ থাকে 3 মাথাওয়ালা। আর 4 মাথাওয়ালা থাকে হলো 40 এবং 60-এ। আর মাঝখানে 50 লিঙ্কে যেটা থাকে এটা মোটামুটি এই
বৈদ্যুতিক বাল্ব আছে এটার মতো। তো ইঞ্জিনিয়ারিং শিকল বা গান্টার শিকল যেটাই হোক, এই শিকলকে 100 খণ্ডে ভাগ করা হয়, প্রতি খণ্ডকে বলা হয় লিঙ্ক। বুঝতে পারছো তোমরা? এখন আসো মিটার শিকলে। আমাদের শপে বা বাংলাদেশে বা বিশ্বে পরিচিত মিটার শিকলের মধ্যে 20 মিটার, 25 মিটার এবং 30 মিটার দৈর্ঘ্যের শিকল পাওয়া যায়। 20 মিটারও আছে, আবার 25 মিটার লম্বাও আছে, আবার 30 মিটার লম্বাও আছে। এই শিকলগুলা যে ধাতব তারের মতো দেখা যায়, এইটার মিলি হলো 3 মিলি, অর্থাৎ 100 বা 4 মিলি মোটামুটি ব্যাস। আর এই যে মিটার শিকলে হইলো 10 লিঙ্ক পরে পরে না, এটা হইলো 5 মিটার, 10 মিটার, 15 মিটার পরে পরে ফুলি লাগানো থাকে। আর এখানকার ফুলি আবার এরকম না, এটা এম অক্ষরের মতো, অর্থাৎ এম লেখা থাকে। এম দেখে আমরা বুঝতে পারি মিটার। তাহলে আমরা 3 ধরনের শিকলের কথাবার্তা বললাম। একটা হলো ইঞ্জিনিয়ারিং শিকল, 100 ফিট লম্বা, 100 টুকরায় বিভক্ত। আর একটা গান্টার শিকল, এটা 66 ফিট লম্বা, এটাও 100 ভাগে বিভক্ত। এক লিঙ্ক এটা হলো 0.66 ফিট বা 7.92 ইঞ্চি। আমরা ছবি আঁকলে নিজেরা ঘরে বসে যখন A4 সাইজের কাগজে অ্যাসাইনমেন্ট করবা, অর্থাৎ ছবি আঁকবা, দেখো এখন অনলাইনে লেখাপড়া, এসএসসি, এইচএসসি সব জায়গায় অ্যাসাইনমেন্টের গুরুত্ব বাড়ছে। তো তোমরাও আশা করি এই শিকল, 3 ধরনের শিকল ঘরে বসে A4 সাইজের কাগজে আঁকবে, অ্যাসাইনমেন্ট হিসাবে সংগ্রহ করবে। যখন পরিস্থিতি ভালো হয় তখন স্বাস্থ্যবিধি মেনে এই অ্যাসাইনমেন্টগুলো আবার জমা দিতে পারবে। এখন রেঞ্জিং রড। রেঞ্জিং রড কি? এই রেঞ্জিং রড 5 ফিট উঁচু, তোমার 1.5 ইঞ্চি মোটা, কাঠের তৈরিও আছে আবার ধাতবের তৈরিও আছে। এটা সাদা, কালো বা লাল রঙে রং করা। এখানে আমরা একটা রেঞ্জিং রড দেখাচ্ছি। এই যে কালো অংশ আবার সাদা অংশ, কালো অংশ আবার সাদা অংশ। মাথায় একটা পতাকা লাগানো আছে, অনেক সময় এই পতাকা থাকে না। আর নিচের এই অংশটা একটু সরু থাকে, যাতে মাটিতে পোতা যায়। শিকল নিয়ে যাবে, এক শিকল সামনে একজন থাকবে, পিছনে একজন থাকবে। সামনের জন ওইটা পুঁতবে আর একটা পুঁতে রাখবে, যেখানে এক শিকল শেষ হইল, আবার তার কাছে আরও থাকবে, সেগুলা পরের শিকলে আবার করবে। আর পিছন দিয়ে যে যাবে সে এই রেঞ্জিং রড বা রেঞ্জিং পোল অথবা তীর, বাঁশের টুকরা, কাঠের টুকরা যেটাই বলি, এগুলো আবার সে সংগ্রহ করে নিয়ে যাবে। এইভাবে এক শিকলের পর এক শিকল মাপতে হয়। মাঠে যখন মাপে, নদীর পাড়ে বা বড় বড় মাঠ, সেখানে একটা মাঠ তো অনেক শিকল লম্বা, সেই ক্ষেত্রে এই সমস্ত রেঞ্জিং রড, রেঞ্জিং পোল, তোমার তীর, এগুলা সবই লাগে। এখন ডিরেকশন চেঞ্জ করতে হলে, মনে করো একটা শিকল আমি এই বরাবর যাচ্ছি, আবার এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা অন্য দিকে যাব। সেই ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ মাপার জন্য এখানে অপটিক্যাল স্কোয়ার এবং প্রিজম স্কোয়ার এগুলো লাগে। এই প্রিজম স্কোয়ার, অপটিক্যাল স্কোয়ার এখানে আমরা মুখে বললে অত পরিষ্কার হবে না, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব, যে আমরা স্কুলে বা বিভিন্ন ক্লাসে জ্যামিতি শিখছি, যে একটা রেখার উপর আর একটা লম্ব আঁকা। আবার এই লম্ব আঁকার ধরনও 4-5 ধরনের আছে, একটা বিন্দু থেকে মধ্যবিন্দু দিয়ে বা কাটা কম্পাস দিয়ে এদিকে এঁকে। কিন্তু এগুলো তো কাগজে আঁকছো, কিন্তু সরজমিনে মাঠে যদি একটা শিকল রেখার সাথে আর একটা শিকল রেখা লম্ব আঁকতে চাও, তাহলে তো আর কাটা কম্পাস দেওয়া হবে না, ওইখানে শিকল দিয়েই মাপতে হবে, অথবা রশি ব্যবহার করা যাবে, অথবা এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ আলোক যন্ত্র, যেগুলোকে আমরা যে নাম বললাম দুইটা, একটা হলো ক্রসস্টাপ আর একটা অপটিক্যাল স্কোয়ার, এগুলো দিয়ে আমরা একটা জরিপ দলে তো 4-5 জন লোক লাগে। তো একজন এখানে এইটা অপটিক্যাল স্কোয়ার ধরবে সোজা, আবার বাম দিকে আর একজন পোল নিয়ে দাঁড়াবে। অপটিক্যাল স্কোয়ারের সামনের পোল এবং বামের পোল যখন একই রেখায় হবে, তোমরা কাছের প্রতিসরাঙ্ক নির্ণয় করছো যারা ফিজিক্স করেছো, যে পিনগুলা একই রেখায় উপর দিয়ে দেখা যায়, কিন্তু বাস্তবে
কাছের ভিতর দিয়ে বেঁকে যায়। ঠিক ওই রকম আমার সামনে একটা পোল থাকবে, রেঞ্জিং পোল, বা বামে আর একজন ধরে সেই পোলটা লড়াবে। যখন দেখবে যে এই পোল এবং এই পোল অপটিক্যাল স্কয়ারের ভিতরে একই রেখায় মিলে যায়, ঠিক তখনই এখানে একটা লম্ব হিসেবে নিচে উলন ঝোলানো থাকবে, উলনটা দিয়ে মাটির বিন্দুটা আমরা চিহ্নিত করতে পারি। এইভাবে আমরা মাঠে সমকোণ বা লম্ব আঁকতে পারি, এবং লম্ব আঁকা হইলে ওখানে তীর দিয়ে আমরা এটা চিহ্নিত করে রাখি। এখন ট্যাব দিয়েও মাপা যায়। আমাদের আধুনিক যুগের আমিনরা শিকল নিয়ে আর বেশি টানাটানি করে না। এখন সবাই কাপড়ের বা লিলেনের ট্যাব, ধাতব ট্যাব, ইস্পাতের ট্যাব, ইনভার ট্যাব, ফাইবার গ্লাসের ট্যাব, এই সমস্ত ট্যাব ব্যবহার করে জমি জমা মাপে। আমরা সেগুলো দিয়েও তোমাদেরকে ব্যবহারিক ক্লাস হইলে তোমার নিরাপদ দূরত্বের স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে আমরা প্র্যাকটিক্যাল যখন করাবো তখন এই যে শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো যে নাম আমরা বললাম, দৈর্ঘ্য মাপার যন্ত্রপাতির মধ্যে আছে শিকল এবং ফিতা, এগুলো আবার অনেক প্রকারের হয়। তারপরে চিহ্নিত করার জন্য আছে রেঞ্জিং রড, তীর, রেঞ্জিং পোল, কাঠের বাঁশের খুঁটি, আবার জঙ্গল টঙ্গল পরিষ্কার করার জন্য দা, কন্টা, কুড়াল, এরকম যে আমরা বললাম। এই যন্ত্রপাতিগুলার এইটা একটা খ বিভাগের প্রশ্ন হিসেবে আসে যে জরিপ বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির তালিকা দাও। তখন তোমাকে ওই দৈর্ঘ্য মাপার যন্ত্র দিতে হবে একটা দুইটা, স্টেশন চিহ্নিত করার যন্ত্র একটা দুইটা দিতে হবে, আবার সমকোণ মাপার যন্ত্র দিতে হবে একটা দুইটা, তোমার ঢালু মাপার যন্ত্র দিতে হবে, বক্স এক্সটেন্ড বা ক্লিনোমিটার। তথ্য লেখার জন্য খাতা বা ফিল্ড বুক লাগবে, এবং ফিল্ড বুকে সাধারণত পেন্সিল দিয়ে লেখে যাতে ভুল হইলে মুইসে আবার লেখা যায়। এই জন্যে অন্যান্য সরঞ্জামের মধ্যে উলন, চাকু, কুড়াল, দা, খন্তা এগুলি সবই লাগবে। তো এই যে তালিকাটা আমরা বললাম, আলোচনা করলাম, তোমরা সামনে যদি বই থাকে তাহলে বই থেকে দেখে এগুলো তো সেশনাল কাজ করতে হয় এবং অ্যাসাইনমেন্ট করতে হয়। এই প্রশ্নগুলো যদি তুমি, যেটা বেশি বেশি আসছে বোর্ডে, এগুলো যদি অ্যাসাইনমেন্ট করো তাহলে এগুলো তোমার আয়ত্তে চলে আসবে, এবং ওগুলাই প্রশ্ন পরীক্ষায় থাকে। তো এই শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কেও আমরা আলোচনা শেষ করলাম। এখানে ছোট ছোট প্রশ্ন দেখো যেগুলো পরীক্ষা আসছে, যে ভূমি পরিমাপে গান্টার শিকল ব্যবহৃত হয় কেন? গান্টার শিকল ব্যবহার করা হয় এই জন্য যে এই 100 বর্গ লিঙ্ক মানে হলো 1%। এটা গান্টার শিকল দিয়ে মাপলে 1000 বর্গ লিঙ্কে 1%। কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং শিকল দিয়ে মাপলে এটা ওইভাবে হবে না, তখন ওই যে 435.6 বর্গ ফুট সমান 1%। আর গান্টার শিকলে 1000 বর্গ লিঙ্ক সমান 1%। তো গান্টার শিকল দিয়ে মাপলে সরাসরি আমাদের জমির মাপ শতাংশে পাই, এই জন্যে ভূমি জরিপে গান্টার শিকল ব্যবহার করা। এই প্রশ্নটা 1, 2, 3, 4, 5, 6 এই গত 10 বছরে অন্তত 7 বার আসছে। কাজে এই প্রশ্ন তোমাদের অবশ্যই শিখতে হবে। আবার বলছে 30 মিটার একটা মিটার শিকলের মাপগুলো তুমি দেখাও, সেখানে দেখাবা। বা বলতে পারে গান্টার শিকলে 1 লিঙ্ক সমান কত, তো বলতে হবে 7.92 ইঞ্চি অথবা 66.66 মিটার ফিট। আবার বলতে পারে যে ট্যাগ বা ফুলি কাকে বলে, ট্যাগ, তখন বলবা যে 10 লিঙ্ক পরে পরে ইঞ্জিনিয়ারিং শিকল বা গান্টার শিকলে 10 লিঙ্ক পরে পরে ধাতুর তৈরি যে এক টুকরা বিভিন্ন সাইজের, কোনোটার মাথা একটা, কোনোটার মাথা 2 ভাগে ভাগ করা, কোনোটার মাথা 3 ভাগে 4 ভাগে এরকম ভাগ করা, এগুলাকে ফুলি বা লিঙ্ক বলে। এগুলা সহজে দেখেই বোঝার জন্য যে যদি 1 মাথাওয়ালা থাকে তাহলে এটা হবে 90 লিঙ্ক অথবা 10 লিঙ্ক, আর 2 মাথা হইলে 80 লিঙ্ক অথবা 20 লিঙ্ক, 3 মাথা হইলে 30 লিঙ্ক অথবা 70 লিঙ্ক। এটা সহজে বোঝার জন্য শিকলের 10 লিঙ্ক পরে পরে এই ট্যাগগুলা বা ফুলিগুলা লাগানো হয়। তো এই যে ট্যাগ কাকে বলে, ফুলি কাকে বলে, রেঞ্জিং রড বা অফসেট রড কাকে বলে, এগুলোর পার্থক্য কী, এই প্রশ্নগুলোই বারে বারে 3য় অধ্যায় থেকে আসে। এই জন্যে আমরা 3য় অধ্যায়ের এই প্রশ্নগুলোই বারে বারে শিখব এবং লিখব। এখন 4র্থ অধ্যায়ে আসছে হলো অপটিক্যাল স্কয়ার কী।
আমরা জ্যামিতিতে 9-10-এ বিভিন্ন উপপাদ্য করেছি, যে তার মধ্যে একটা, যে কোনো আলোক রশ্মি দুইটা প্রতিফলকের উপর পর্যায়ক্রমে প্রতিফলিত হইলে আপতিত এবং প্রতিফলিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ প্রতিফলকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের দ্বিগুণের সমান। দ্বিগুণের সমান হয়, দ্যাট মিনস আমরা যদি ফুলি ইন করলে আমরা মুছে ফেললাম, এখানে অপটিক্যাল স্কয়ারের একটা ছবি এখানে আঁকার চেষ্টা করি। একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই 45 ডিগ্রি। এখন এখানে একটা মিরর লাগানো থাকে, এখানে 45 ডিগ্রি গেলে এখানে একটা মিরর লাগানো থাকে, এটা আয়না মিরর। এটাও এই অ্যাঙ্গেলটা 45। এখানে মানুষ তাকাবে, এখানে এটা আয়না আছে, এটা একটা আয়না। তাহলে এই মানুষের চোখ থেকে আলোক রশ্মি এখান দিয়ে গিয়ে এখানে প্রতিফলিত হইয়া আবার এদিকে চলে গেল, এদিক দিয়ে এসে আবার এদিকে চলে যাবে। অথবা এখানে রেঞ্জিং পোল, এখানে পোল আছে, এই পোল থেকে আলোক রশ্মি এখানে গিয়ে প্রতিফলিত হইয়া এইভাবে মানুষের চোখে আসবে। তাহলে এই যে এই আয়না দুইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো আছে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা আয়না বসানো, একটা ধাতব পাত, এইটা এই ফ্রেমটা একটা ধাতব, এই ধাতব পাতের মধ্যে দুইটা আয়না লাগানো আছে। আর আমি এখন আমার শিকল রেখা হলো এইটা, মনে হয় এইভাবে চলে গেছে। এই শিকল রেখার উপরে যদি একটা লম্ব আঁকতেছে, অর্থাৎ এইখানে যদি আমি 90 ডিগ্রি আঁকতে চাই, 90 ডিগ্রি আঁকতে চাই, তাহলে এইখানে একজন মানুষ পোল নিয়ে দাঁড়াবে, আর এইখানে মানুষ আর এই যন্ত্র নিয়ে দাঁড়াবে। পোল থেকে এই যন্ত্রের মধ্যে আলোটা চলে আসে, এইখানে দিয়ে আবার এইখানে চলে যাবে। অথবা মানুষের চোখ থেকে আলো রশ্মি এখানে গিয়ে প্রথম প্রতিফলিত হইল, পরে এইখানে গিয়া দ্বিতীয়বার প্রতিফলিত হইল, তারপরে আবার এখানে গিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গেলে দেখা যাবে যে এইখানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মানে এটাও তো 90 ডিগ্রি। এইভাবে এই অপটিক্যাল স্কয়ার, এই ইনস্ট্রুমেন্টের নাম হলো অপটিক্যাল স্কয়ার। অপটিক্যাল স্কয়ার দিয়ে এইভাবে সরজমিনে, অর্থাৎ মাঠে সমকোণ মাপা যায়। এটা একটা উপপাদ্য, যে কোনো আলোক রশ্মি যদি দুইটা প্রতিফলকের উপরে, তাহলে প্রতিফলক এখানে দুইটা, এই যে একটা, এই যে, তাহলে এই আলোক রশ্মিটা এখানে গিয়ে প্রতিফলিত হলো, আবার এইখানে গিয়ে আবার প্রতিফলিত হয়ে এইখানে চলে গেলে এইদিকে যদি চলে যায়, তাহলে দেখা যাবে যে এইখানে যে যে আয়না দুইটা যে অ্যাঙ্গেলে বসানো ছিল, তাহলে ডাবল প্রতিফলনের পরে ওই রশ্মিটা তার দ্বিগুণ গুণে, যে এইখানে যদি 45 নামে যদি এখানে 35 হইতো, তাহলে এখানে হয়ে যেত 70 ডিগ্রি। যদি এখানে 50 হইতো, তাহলে এখানে হয়ে যেত 100 ডিগ্রি। এরকম, অর্থাৎ দুইটা মিরর যত কোণে লাগানো থাকবে, আমার দরকার 90 ডিগ্রি, এই জন্য এই দুইটা মিরর 45 ডিগ্রি কোণে বসানো থাকবে। এটাই হলো অপটিক্যাল স্কয়ারের মূল প্রিন্সিপাল। এই অপটিক্যাল স্কয়ারের প্রিন্সিপাল এই অধ্যায় থেকে শুধুমাত্র এই প্রশ্নটাই বারে বারে আসতে দেখা গেছে, যে অপটিক্যাল স্কয়ার কী বা অপটিক্যাল স্কয়ারের মূলনীতি। তা আমার মূলনীতি হইল, এটাও একটা আলোক যন্ত্র, যেহেতু লেন্স বা মিরর ব্যবহার করে করা হয়েছে, তো আমাদের চোখের মতোই একটা আলোক রশ্মি যদি
ডাবল প্রতিফলন হয়, দুইবার প্রতিফলন হয় পরপর। এই যে কোনো আলোক রশ্মি দুইটা প্রতিফলকের উপরে অর্থাৎ দুইটা আয়নার উপরে পর্যায়ক্রমে প্রতিফলিত হলে এদের অন্তর্ভুক্ত কোণ প্রতিফলকদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের দ্বিগুণের সমান। অর্থাৎ এখান দিয়ে এসে যদি এই চোখ থেকে এইখানে আসে প্রতিফলিত হলে একবার, আবার এই রশ্মিটা ফিরে গিয়ে এইখানে প্রতিফলিত হলে পরে আবার এখানে ফিরে, তাহলে যে কোণে প্রথম এই যে কোণ দুটো বসানো সেই তার দ্বিগুণ কোণে বের হয়ে যাবে। যে কোণে প্রতিফলিত হলে এইখানে 45 ডিগ্রি, এখান থেকে প্রতিফলিত হলে এইখান থেকে আবার এদিকে চলে গেল, তার মানে 45 ডিগ্রি, এটাও 45, এটাও 45, আবার এটাও 45, তাহলে এইখানে 45 ডিগ্রি, এখানেও 45, 45, 45, 90 আর 90, 180 ডিগ্রি। একইভাবে এই আয়না দুটাই এইখানে মূলত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিরর দুটাই, এইখানে একটা আর এইখানে একটা বসানো আছে। ডাবল প্রতিফলক, এটা একটা প্রতিফলক, এটা একটা প্রতিফলক, তাহলে দুইটা প্রতিফলক, একটা আলোক রশ্মি এসে এখানে একবার প্রতিফলিত হলো, আবার এখানে প্রতিফলিত হলো, যেটা বেরিয়ে গেল এটা যে কোনো প্রতিফলিত হলো তার দ্বিগুণ কোণে বের হয়ে গেল। এটাই তোমার অপটিক্যাল স্কয়ারের মূলনীতি। এখন চ্যাপ্টার 5-এ এসে দেখো, আমরা শর্ট এই জন্য যাচ্ছি যে আমাদের টিচার স্ট্রেংথ কম, আবার টিচাররা ম্যাক্সিমামই ট্রেনিংয়ে থাকে। গত 2 মাস ট্রেনিংয়ে ছিল অনেক টিচার, আবার 22 তারিখ থেকে আরও কয়েক গ্রুপের ট্রেনিং আছে। সেখানে আমার নাম দেখলাম, যদি যাইতে হয় হয়তো ওই ট্রেনিং সেন্টারে বসে ক্লাস নেওয়ার সুযোগ হবে কিনা আমি জানি না, হয়তো অন্য টিচার নেবে, রিট হওয়ার কিছু নাই। ওই জন্যে আমি একটু আগে দিলাম, যাতে করে তোমরা বই সংগ্রহ করে এগুলা নিজেরা পড়ে পড়ে কিছুটা নিজেকে ইমপ্রুভ করতে পারো। এখন শিকল জরিপের কার্যপ্রণালী, শিকল জরিপ কয় ধাপে করা হয় বা কি কি কাজ করলে একটা শিকল জরিপ সম্পন্ন হয়, এখানে 9টা কথা বলা আছে। আমরা কিন্তু জরিপের সংজ্ঞায় বলছি প্রথমেই, যে মাঠে প্রাপ্ত তথ্য সংগ্রহ করে বাসায় এসে বা অফিসে এসে সেগুলা কাগজে প্লট করার নাম হলো জরিপ। তো জরিপের 2টা অংশ, একটা মাঠে প্রাপ্ত তথ্য, এই যে সমস্ত তথ্য সংগ্রহ করব, পরে অফিসে এসে সেগুলা কাগজে আঁকবো, অর্থাৎ মানচিত্র, নকশা, এটাকে বলা হয় জরিপ বিজ্ঞান। এখানে 9 ধাপে জরিপ বিজ্ঞান সম্পন্ন করা হয়। এখানে 9 ধাপ বলি। প্রথমে হলো প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ, পরে 2 নম্বরে স্টেশন বিন্দু নির্বাচন, কোন কোন জায়গায় যন্ত্র ধরবো বা রেঞ্জিং রড গাড়বো এগুলা। 3 নম্বর স্টেশন বিন্দু চিহ্নিত করা, চিহ্নিত করতে গেলেও তো ওই তীর লাগে, নাহলে রেঞ্জিং রড, রেঞ্জিং পোল অথবা বাঁশের খুঁটি, কাঠের খুঁটি এগুলো লাগে। তারপরে ভিত্তি রেখা নির্বাচন, শিকল মানচিত্র অঙ্কন করতে গেলে এখানে কিছু রেখার প্রয়োজন পড়ে, পর্তাল রেখা, ভিত্তি রেখা, চেক লাইন, এরকম বিভিন্ন ভিন্ন লাইনের প্রয়োজন পড়ে। ভিত্তি রেখা, চেক রেখা, তো সেই রেখাগুলা মাপতে হবে। ভিত্তি রেখা নির্বাচন করে সেই রেখার ভিত্তি করে অন্যান্য রেখার দৈর্ঘ্য মাপতে হবে। পরে 5 নম্বরে বলছে জরিপ রেখা মাপা, ওই যে ফিতা দিয়ে অথবা শিকল দিয়ে এটা কোনটা কয় ফিট কয় ইঞ্চি হয় এগুলো আমরা মাপব। পরে নকশা তৈরি করার জন্য বিস্তারিত তথ্য সংগ্রহ করব, কোন পাশে কি আছে, আম গাছ, পুকুর, একটা রাস্তা দিয়ে যদি শিকল যাইতে থাকে দেখা যাবে যে মসজিদ আছে, হোস্টেল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল আছে, এগুলার প্রত্যেকটারই প্রতীক আছে, সিম্বল আছে। কেমিস্ট্রিতে যেরকম সিম্বল পড়ছে তোমরা, আমাদের জরিপ বিজ্ঞানেও ড্রয়িংয়েও অনেক সিম্বল বা প্রতীক আছে, যেগুলো দিয়ে আমরা মানচিত্রের মধ্যে আঁকলে ছবি দেখেই যে কেউ ম্যাপ বোঝে তারা বুঝতে পারবে যে এটা স্কুল, এটা মসজিদ, এটা প্যাগোডা, এটা গির্জা, এটা গুরুস্থান, এটা খেলার মাঠ, এগুলো বুঝতে পারবে। নকশা তৈরি করার জন্য বিস্তারিত তথ্য, এগুলো ডানে বামে কী কী আছে, একটা শিকল রেখার ডানে বামে কী কী উপাত্ত আছে, তথ্য আছে, এগুলো আমরা সংগ্রহ করব এবং ফিল্ড বুকে লিখে রাখব। পূর্ণাঙ্গ নকশা তৈরি, এটা তো আমরা অফিসে বসে করব। এর লাস্টে আছে নকশায় কালি দেওয়া, অর্থাৎ কোনোটা কালো কালারের, কোনোটা লাল কালারের, কোনোটা সবুজ কালারের সিম্বল যে আমরা আঁকবো, সব সিম্বল তার একই কালারের হবে। তাহলে শিকল জরিপের প্রসিডিউর বা ধাপ,
যেভাবেই প্রশ্ন আসুক তখন তোমাদেরকে এই 9টা পয়েন্ট বলতে হবে। 1 নম্বর হলো প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ, অর্থাৎ খালি চোখে এলাকাটা তাকাইয়া দেখা কোন জায়গায় কী আছে, কোন জায়গায় আমি স্টেশন নির্বাচন করলে আমার মাঠ বাজাইতে এলাকাটা পুরো মাপতে সুবিধা হবে। এটা হলো প্রাথমিক পর্যবেক্ষণ জরিপ। স্টেশন বিন্দু নির্বাচন বলতে তোমরা এর আগের অধ্যায়ে বলছি রেঞ্জিং পোল, রেঞ্জিং রোড, কাঠের খুঁটি, বাঁশের খুঁটি, এগুলো দিয়ে বিভিন্ন স্টেশন আগে চিহ্নিত করব। পরে এক স্টেশন থেকে মাপা শুরু করে প্রত্যেকটা স্টেশন পর্যন্ত বিভিন্ন রেখার দৈর্ঘ্য মাপব এবং রেখার আশেপাশে যে সমস্ত আলামত আছে, সিম্বল আছে, এগুলো আমরা বস্তু বা কাঠামো আছে, এগুলো আমরা প্রতীকের সাহায্যে মানচিত্রে অবস্থান দেখাবো। তারপরে ভিত্তি রেখা মাপবো, ভিত্তি রেখা মাপার পরে জরিপ রেখা মাপবো, জরিপ রেখা মাপার পরে নকশা তৈরিকরণের বিভিন্ন উপাত্ত কালেকশন করবো, উপাত্ত কালেকশনের পরে জরিপ লিপি তো সাথে সাথেই লিখতে থাকবে, একজন যে রেকর্ডার সে লিখতে থাকবে। পরে পূর্ণাঙ্গ নকশা তৈরি করবো অফিসে বসে এবং নকশায় ভিন্ন ভিন্ন ধরনের কালি ব্যবহার করে নকশাটাকে প্রস্তুত করব। তাহলে কী হইল? 2 ধরনের কাজ, একটা হলো মাঠের কাজ, মাঠে হলো বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করব, আর সেই তথ্যপত্রের ভিত্তিতে আমি অফিসে বসে মানচিত্র, এটাই হলো জরিপ বিজ্ঞানের মূল কাজ। এগুলো আমরা ঘরে বসে বসে এগুলি করব। এগুলো পরে প্র্যাকটিক্যাল ক্লাসে যখন যন্ত্র দিয়ে এই সমস্ত কাজগুলো করানো হবে তখন এগুলো একদম ক্লিয়ার হবে। তার আগে এগুলো ক্লিয়ার হওয়ার মানে শুধুমাত্র অনলাইন ক্লাস করলে তুমি যদি বই পুস্তক না করো, বিভিন্ন ধরনের বই মার্কেটে পাওয়া যায়, সেই বই সংগ্রহ করে বইগুলা পড়ে আমরা যে লেকচার দিতেছি এই লেকচারগুলো শুনে কিছু কিছু নোট ডাউন করে রাখো, তোমাদের সামনে সেই খাতা টাতা রাখছো, নোট ডাউন করে এবং বই থাকলে বইতে দাগিয়ে রাখো। এগুলা তুমি আবার ঘরে বসে পড়বা রাতের বেলা বা অন্য টাইমে। সেখানে পড়ে যেগুলা বারে বারে প্রশ্ন আসছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পিটিইবিতে, যেগুলো 5-7 বার 4-5 বার 3 বার 4 বার আসছে, এগুলার A4 সাইজের কাগজে অথবা আলাদা খাতা কিনে এগুলাকে তুমি সেশনাল কাজ করবা, অর্থাৎ অ্যাসাইনমেন্ট তৈরি করবা। সেই অ্যাসাইনমেন্ট কোনো সুবিধা মতো সময়ে আমাদের কাছে আবার জমা দিতে। এখন এর পরের অধ্যায়ে 6ষ্ঠ অধ্যায়ে অফসেট নিয়ে কথাবার্তা আছে। অফসেট কী জিনিস? অফসেট হইল একটা জরিপ রেখা থেকে, মনে করো এইটাই একটা জরিপ রেখা, এটাই একটা জরিপ রেখা, এই রেখা থেকে বামে এখানে একটা বিল্ডিং আছে, মনে করো এটা বিল্ডিংয়ের সিম্বল। এই বিল্ডিংটা এখান থেকে কত দূরে আছে? এই যে এইটা 90 ডিগ্রি, এই যে এইটাকে বলা হয় অফসেট। অফসেট তাহলে এই অফসেট অর্থাৎ এই বিল্ডিংটা, এটা হলো বিএলডি, বিএলডি মানে বিল্ডিং, পাকা বিল্ডিং। বিল্ডিংটা আমার শিকল রেখা থেকে বাম দিকে কত দূরে অবস্থান করে? মনে করো এটা 100 ফুট দূরে আছে। এখন এটা লম্বিক অফসেট, এই যে লম্বাইকে আমি দূরত্ব নির্ণয় করলাম এখান থেকে এখানে, এইটাকে বলা হয় লম্বিক অফসেট। তাহলে অফসেট কাকে বলে? শিকল রেখা থেকে কোনো বস্তু পর্যন্ত দূরত্বকে অফসেট বলে। এটা 2 ধরনের, একটা লম্বিক অফসেট আর একটা হলো তির্যক। এখন যদি মনে করো আমি এখান থেকে লম্বভাবে আঁকলাম দূরত্ব 100 ফিট, আমি যদি তির্যকভাবে এইখান থেকে দূরত্বটা আঁকি তাহলে তো আর 100 হবে না, বেশি হয়ে যাবে, মনে করো 130 ফিট। 130 ফিট এইটা হলো তির্যক অফসেট, এটা হলো লম্বিক অফসেট, আর এটা তির্যক অফসেট। তির্যক অফসেট আর লম্বিক অফসেট, এই অধ্যায় 6-এ এসে অফসেট সম্পর্কে ধারণা, অর্থাৎ শিকল রেখা থেকে কোনো বস্তু পর্যন্ত দূরত্বকে অফসেট বলে। এটা 2 ধরনের, একটা লম্বিক অফসেট, এটা লম্ব দূরত্ব, আর একটা হলো তির্যক দূরত্ব। আমি এখানে কোনো সুবিধা মতো জায়গা নেই চিহ্ন করার, এখানে আছে, তো এখান থেকে আমি ওই বস্তু পর্যন্ত বা বিন্দু পর্যন্ত দূরত্ব মাপলাম কোনাকুনি, এটাকে বলা হয় তির্যক অফসেট। আর এটা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাপলাম যেটা, এটাকে বলা হয় লম্বিক অফসেট। তো 6 অধ্যায়ে শুধুমাত্র অফসেট কাকে বলে এবং অফসেট কয় প্রকার কী কী, এই কথাবার্তাটাই এই অধ্যায়ের মধ্যে আছে এবং এই 2টা প্রশ্নই পরীক্ষায় বারে বারে থাকে। এখন এই অফসেট আঁকতে গিয়ে দেখো, আমি একটু আগে অপটিক্যাল স্কোয়ার নিয়ে কথা বলছি।
অপটিক্যাল স্কোয়ার দিয়ে এখানে কিন্তু লম্বা করা, এই যে লম্বা করা, তাহলে এইখানে যদি বিল্ডিং থাকে তাহলে মানুষ এইখানে, তাহলে মানুষকে আগে পিছিয়ে সরে যখন দুইটা পোল, মানুষের চোখ এবং এই পোল, আর এই দিকে তো দূরে আরও পোল থাকে, এই দূরে তো আবার পোল আছে, এখন এই পোল এবং এই পোল যখন এই মানুষের চোখে তোমার এই চোখে একই রেখায় দেখা যাবে, তখন এখানে এটা 90 ডিগ্রি কোণ হবে। তাহলে সেটা তো এইভাবে আমরা এখানেও 90 ডিগ্রি কোণ পারি না, পারবো। তো জ্যামিতিতে তোমরা একটা রেখার উপরে আর একটা রেখার যে ভিন্ন ভিন্নভাবে লম্ব আঁকা শিখছো, ঠিক ওই রকমই আমরা মাঠে শিকল দিয়ে বা ফিতা দিয়ে লম্ব আঁকতে পারবো। তোমরা 3, 4, 5 পদ্ধতিতে যে পিথাগোরাসের উপপাদ্য যেটা, ওটাকে যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা দিয়েও এইখানে কিন্তু মাটাম করে আমরা লম্ব তৈরি করতে পারবো। মাঠে আমার কাছে কিছুই নাই, শুধু রশি আছে, সেটা দিয়েও কিন্তু আমি লম্ব আঁকতে পারবো। অপটিক্যাল স্কোয়ার নাই, তাহলে কী করবো? লম্ব আঁকতে হবে না, অন্যভাবে আঁকবো। সেইটাই এখানে কয়েকটা ভাব, লম্ব আঁকার কয়েকটা ভাব এই অধ্যায়ে আলোচনা করছে, যেগুলো জ্যামিতিতে অলরেডি তুমি কী করছো, শিখে আসছো। এখানে আবার আমরা প্র্যাকটিক্যালি মাঠে যাওয়ার সুযোগ হইলে শিকল নিয়ে বা ফিতা দিয়ে আমরা দেখাতে পারবো। এখন চ্যাপ্টার 7-এ আসো, জরিপ লিপি লিখন প্রক্রিয়া। এই যে আমরা এত কিছু বলতেছি, এগুলো তো মুখে মুখে বললে হবে না, এগুলো বইয়ের মধ্যে লিখে রাখতে হবে। এটাকে বলা হয় জরিপ লিপি, ইংরেজিতে বলা হয় ফিল্ড, FB। এই তোমরা FB দিয়ে যেরকম ফেসবুক বোঝো, এটা কিন্তু ফেসবুক না, ফিল্ড, FIELD, ফিল্ড, এটা হলো বুক। ফিল্ড বুক দুই ধরনের, একটা হলো এক রৈখিক, এরকম একটা রেখা, আর একটা হলো পাশাপাশি দুইটা রেখা। এক রৈখিক, এটা হলো এক রৈখিক, আর হলো দ্বিরৈখিক, দ্বিরৈখিক আর এক রৈখিক। ফিল্ড বুক বাজারে কিনতে পাওয়া যায়, নিউ মার্কেট, নীলক্ষেত অথবা অন্য কোনো পলিটেকনিকের সামনের দোকানে। সেখানে দেখবা যে এক রেখিক আর একটা দ্বিরৈখিক। তাহলে এক রেখা যেটা মাঝখানে একটা রেখা, আমরা এখানে 10 ফিট, 30 ফিট, 100 ফিট দূরে পয়েন্ট নিচ্ছি, ডানে এই যে বেড়া পাচ্ছি, এখানে সামনে নদী পাইতেছি, এখানে একটা বিল্ডিং পাইলাম, কোনটা কত দূরে পাইলাম এগুলা লিখে রাখতেছি। এগুলা মাঝখানে একটা রেখা, এগুলো লিখে রাখতেছি, এটাকে বলা হয় এক রৈখিক ফিল্ড বুক। আর এই রেখাগুলোই আবার এখানে রাখতেছে দুই রৈখিক, দুইটা রেখা মাঝখানে ব্রেক লাইন রাখতেছে। কারণ এক রৈখিক হলে নদী, এটা বোঝা যায় একবারে, দুই রৈখিক হলে এই নদী এবং এই নদী একত্রে করলে সেটা আবার নদী হয়ে যাবে, রাস্তাও একত্রে পাওয়া। এই রাস্তা দুইটা আলাদা হয়েছে, যেহেতু দুইটা রেখা ফিল্ড বুকের মধ্যে। এবং এই চেইনেজগুলা, এই যে 25, 27, 28, 30, 33, 35, এই লেখাগুলা মাছ দিয়ে লিখতেছি, আর এটা এক সাইড দিয়ে লিখতেছি। এক রৈখিক হলে রেখার পাশে লিখতে হবে এই লেখাগুলো, আর দুই রৈখিক হলে দুই রেখার মাঝে এই লেখাগুলা লিখতে পারা যায়। এটাই হইল এক রৈখিক এবং দ্বিরৈখিক ফিল্ড বুকের ব্যাপার। এখানে খুব বেশি আলোচনা নাই, যেমন বলছে যে এক রৈখিক দুই রৈখিকের মধ্যে পার্থক্য। যে পৃষ্ঠার ঠিক মাঝখানে এক রৈখিক, যেটা পৃষ্ঠার ঠিক মাঝখানে একটা হালকা কালিতে টানা একটা রেখা থাকে, আর দৈরৈখিক জরিপ লিপিতে পৃষ্ঠার মাঝখানে 1.5-2 সেন্টিমিটার দূরত্বে দুইটা হালকা রেখা টানা থাকে। আর এক রৈখিকের মধ্যে চেইনেজ লেখা থাকে হইল রেখার সাথে লাগাই লাগে, আর দুই রৈখিকের চেইনেজগুলো লিখতে হয় হইল দুইটা রেখার মাঝ বরাবর। আর এক রৈখিকে বড় স্কেলের নকশা জরিপের বিস্তারিত তথ্য রেকর্ড করা যায়, আর দ্বিরৈখিকে হইল সাধারণ কাজের জরিপ তথ্য এটার ভিতরে রেকর্ড করা যায়। এক রৈখিকে আলামত আঁকার সময় ছেদ করে অতিক্রম করা যায়, আর দ্বিরৈখিকে আলামত আঁকার সময় ডানের রেখার এবং বামের রেখার বাম পর্যন্ত স্পর্শ করে আলামত দুই রেখার মাঝে কলামে থাকে না, অর্থাৎ আলামতগুলা দুই রেখার ডানে অথবা বামে আঁকতে হবে, মাঝে আলামত আঁকা যাবে না। আলামতের বাংলা ইংরেজি হইল সিম্বল,
আরও বাংলা আছে প্রতীক, অর্থাৎ আমি যে যাব রেখা বরাবর ডানে বামে বিভিন্ন ধরনের অবজেক্ট পাবো, কোথাও মসজিদ মন্দির, কোথাও পাকা রেখা, কোথাও দেওয়াল, কোথাও সীমানা দেওয়াল, কালভার্ট পাবো, ব্রিজ পাবো, এগুলো প্রত্যেকটাই আমি সিম্বল দিয়ে দিয়ে দেখাবো কাগজের মানচিত্রের ভিতরে, ম্যাপের ভিতরে। এই যে মানচিত্রের ভিতরে অনেক সিম্বল ব্যবহার করব আমরা, সিম্বলের একটা অধ্যায় আছে, আমরা হয়তো সেই অধ্যায়ও সামনে আসলে আলোচনা করব যে কী কী সিম্বল আমাদের জরিপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা হ্যাঁ আচ্ছা, তাহলে সিম্বল নিয়েও আমরা পরে কথা বলবো। এখন জরিপ লিপি, অর্থাৎ দুই প্রকারের যে জরিপ লিপি হয়, একটা একরৈখিক আর একটা দ্বিরৈখিক, এই দুইটা নিয়ে কথা বললাম। তোমরা বই হাতিয়ে একটু রিডিং করলে এগুলা অত কঠিন কিছু না যে বুঝবা না এরকম না, একটু পড়ো। তবে প্র্যাকটিক্যালগুলো অবশ্যই হাতে কলমে না দেখাইলে মুখোমুখি তো আর প্র্যাকটিক্যাল হবে না। জমি মাইপে একটা জমি বর্গাকার থাকে, একটা আয়তাকার থাকে, কোনোটা কৈনিক থাকে, কোনোটা একটু চ্যাপটা একদিকে চাপানো থাকে, এগুলা চারি বাহু এবং কোনাকুনি বাহু মেপে 4টে বাহু মাপলাম। এই যে এইরকম একটা জমি পাইলাম, এই 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 এখন এইরকম একটা জমি পাইলে মনে করো একটা 150 ফিট, এটা 100 ফিট, 150, 60, এটা 80। তাহলে এই যে 4 বাহু মাপলাম, মাপার পরে যদি একটা কোণা মাপি, যে এই কোণাটা মাপি একটা, এটা কর্ণ মাপি, এই কর্ণ এটা 100, এটা 160, এটা 140 ফিট। এখন এইটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ হলো না, হইল কিনা? আমরা কিন্তু শিকল জরিপের মূলনীতি থেকে কী বলছিলাম, কোনো জরিপ এলাকাকে ত্রিভুজে ভাগ, তাহলে মাঝখানে একটা কোণ আঁকলেই তো দুইটা ত্রিভুজ হয়ে গেল, হলো না? তাহলে এই ত্রিভুজের 3টা বাহু আর ওই ত্রিভুজের 3টা বাহু দিয়ে এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল আলাদা আলাদা বের করতে পারবো, এবং দুইটা ক্ষেত্রফল যোগ করলে পুরা এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা, অর্থাৎ পুরা ক্ষেতের ক্ষেত্রফলটা আমি পাবো। তো পাইলে এগুলো তো ফুটে লিখছি, তাহলে বর্গ ফুটে বের হবে। বর্গ ফুটে যদি শতাংশ নিতে চাও, তাহলে ওই যে 435.6 বর্গ ফুট সমান 1%, এই 435.6 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে এখানে কত শতাংশ জায়গা আছে সেটাও আমি বলতে পারবো। তো এই হইল জরিপের যে শিকল জরিপের যে মূলনীতি, ত্রিভুজায়ন, সেটার বাস্তব প্রয়োগ হলো এটা যে আমি যত বড় জায়গায় হই সেগুলো কতগুলো ত্রিভুজে ভাগ করবে, এবং ত্রিভুজগুলো যাতে সুঠামো হয়। সুঠামো মানে কি, যেটার কোনো কোণই 120 ডিগ্রি সিতে বড় হবে না এবং 30 ডিগ্রি সিতে ছোট হবে না, ওটাকে সুঠামো ত্রিভুজ বলে। অধ্যায় 8-এ এসে বলছে শিকল জরিপ করতে গেলে তো অনেক বাধা বিপত্তি আসবে। এই অধ্যায়েও 2-3 পাতা বাধা বিপত্তি। কী কী বাধা বিপত্তি আসতে পারে? মনে করো শিকল দিয়ে বরাবর মাপতেছি, এখানে ওয়াল থেকে, এই ওয়ালটা বাঁশের বেড়া, কাঠের বেড়াও হইতে পারে, আবার ইটের ওয়ালও হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে শিকল বরাবর মাপতেছি, সামনে একটা বাঁশের বেড়া পড়ছে বা পাটখড়ির বেড়া অথবা কাঁচা বেড়া, সেটা কিন্তু আমি ছিদ্র করে শিকল ওই পাশে টেনে নিয়ে চলে যেতে পারবো, এটার সমাধান হয়ে গেল। কিন্তু এখন যদি এইখানে একটা পাকা দেয়াল পাবো, সেই পাকা দেয়াল তো আমি ছিদ্র করে ওই পাশে নিয়ে যেতে পারবো। কিন্তু পাকা দেয়ালটা কত দূর আছে, ওইখানে গিয়ে অফসেট নিয়ে, একটু আগে অফসেট করলাম, লম্বা অফসেট আবার 2 প্রকার, লম্বা অফসেট আর তির্যক। লম্বা একটা অফসেট ওয়াল বরাবর নিয়ে ওয়াল যেখানে শেষ হয়েছে ওইখানে গেলাম, আবার ওইখান থেকে অতটুকু যদি আবার পিছিয়ে এখানে আসি, তাহলে তো এই বরাবর হবে, পরে আবার ওখানে পোল গেড়ে ওইখান থেকে আবার মাপ শুরু করি। তাহলে এইভাবে দেয়াল আটকে করলে সেটা ওভারকাম করতে পারলাম, দেয়াল যদি ঠিকাদারে। আবার নদী পুকুর এগুলো বাঁচতে পারে, আমি মাপতেছি এই বরাবর, সামনে একটা খাল, তাহলে আমি খালের মধ্যে বা নদীর মধ্যে আমি শিকল টানতে পারি, ফিতা টানতে পারি। তাহলে কী করি, এই যে শিকল বা মাপতেছেও, মাপতে দিয়ে সামনে একটা বারজা করতে পারে না, বা একটা ডোবা পড়ে গেল, বারজা পড়ে গেল, অন্য কোনো একটা বট গাছ পড়ে গেছে আমার লাইন বট, বট গাছ ছিদ্র করে তার মাপতে পারে। তাহলে ওটারে ছাড়াইয়া এদিকে যাব, আবার এদিকে মাপবো, আবার বাম দিকে ফিরে এসে আবার ওই বরাবর, এভাবে
নদী, খাল, বটগাছ, বাঁশের ঝাড় বা যে কোনো ধরনের অবস্টাকল বা বাধা বিঘ্ন তোমার শিকল জড়িয়ে থাকতেই পারে। সেই ক্ষেত্রে আমরা সেই বাধাগুলা, এই যে এখানে দেখাইছে, এখানে একটা বিল্ডিং বাসছে, শিকল জড়ি চলছে PQ বরাবর, PQ এখান দিয়ে যাচ্ছে না এটা, তাহলে এখান থেকে অফসেট একটা আইনা এই বরাবর এইটুকু মাপছে, পরে অফসেট আবার পিছাইয়া এইখানে গেছে, আবার এখানে মাপছে, তাহলে এটার বাধাই বলে। আবার এটা এইভাবে, এটা তিনভাবে দেখাইছে। আমি যদি অ্যাঙ্গেল মাপি, এই যে অপটিক্যাল স্কোয়ার দিয়ে বা অন্য কোনোভাবে, এখানে 90 ডিগ্রি মেপে এইটা মাপলাম, এটা মাপলাম, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এইটা আর এটা যদি মাপি, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে এটা স্কোয়ার যোগ করলে এইটা স্কোয়ার হবে, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য পাওয়া যাবে। এভাবে আমরা ভিন্ন ভিন্নভাবে, অর্থাৎ জ্যামিতির ব্যবহার করে, কোথাও বিভিন্ন টেকনিক ব্যবহার করে, জ্যামিতি বেশি আসলে ম্যাথমেটিক্স, জ্যামিতি ব্যবহার করে আমরা এই শিকল জরিপে যে সমস্ত বাধা বিঘ্ন আমরা পাবো, যে এরকম হইতে পারে যে মাপা যায় কিন্তু দেখা যায়, আবার দেখা যায় মাপা যায়, মাপা যায় দেখা যায় না, সামনে বাসজার করছে বা বিল্ডিং করছে, তাই না? বাসজার ঘুরে মাপতে পারবো, কিন্তু দেখা তো যাচ্ছে না সরাসরি। আবার দেখা যায় মাপা যায় না, সামনে নদী পড়ছে, দেখা যায় ওই পারে কি দেখা যায়, কিন্তু মাপা যাচ্ছে। আবার এমনও সমস্যা আসতে পারে যে মাপাও যায় না, দেখাও যায়, তখন কি করি? অর্থাৎ এই বাধাবিঘ্ন তিন ধরনের হয়। একটা হইল মাপা যায় দেখা যায় না, আর একটা দেখা যায় মাপা যায় না, আর একটা মাপাও যায় না দেখাও যায়। এই তিন ধরনের সমস্যা হইলে তিনটা সমস্যা কীভাবে সমাধান করা যায়, এগুলা এই বইতে প্রত্যেকটারই অন্তত 2-3টা বিকল্প পদ্ধতি দেওয়া আছে। তোমার কমপক্ষে একটা করে শিখে শোনা যাচ্ছে, এটা দেই না, অন্তত একটা করে দিয়ে, মানে একটা সমস্যার সমাধানের 2-3টা করে পথ আছে। তো তোমাকে কমপক্ষে একটা করে সমাধান, এগুলা সম্পাদ্য উপপাদ্যের মতো আর কি, একটা করে সমাধান তুমি শিখে রাখবে, যাতে করে পরীক্ষা আসলে লিখতে পারো, থিওরি পাস। আর যদি প্র্যাকটিক্যাল করাই, তখন তো এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিক্যাল করানোর যদি সুযোগ থাকে। তো মনে হয় আজকের ক্লাসের সময় শেষ, এই পর্যন্তই। আমরা এই ছোট ছোট অধ্যায়, এখানে প্রায় 15-20টা অধ্যায় আছে এই বইতে, কিন্তু আমরা 7-8টা অধ্যায় নিয়ে কথা বললাম। তোমরা পরবর্তীতে ক্লাসগুলোয় অ্যাটেন্ড করবে এবং বাসায় নিজেরা অ্যাসাইনমেন্টগুলো করবে এবং হোমওয়ার্ক বা বাড়ির কাজ যেগুলো আছে এগুলো করবে, তাহলে দেখা যাবে যে কোনো কোর্সই তোমার কাছে আর কঠিন লাগবে না, সহজ হবে। আস্তে আস্তে পরীক্ষায়ও ভালো নম্বর পাবে এবং ভালো ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ধন্যবাদ সবাইকে।